কেন উঠবে? হুম। সুব্রব ইশারা করতে নৌকা হাজির। উঠে পড়ুন ম্যাডাম। নৌকা চালাবে কে? আমি। আপনি পারেন? শুভ্রব সব পারে। ঠিক আছে, চলুন। ওরা নৌকায় উঠে হৃদিতা নৌকার এক কিনারে বসে আর শুভ্রব নৌকা চালাতে থাকে। বৃষ্টি ও মুষলধারে নামছে, চারিদিক যেন বৃষ্টি বিলাসে মত্ত। বিলের পানিতে বড় বড় ঢেউ খেলছে। হৃদিতা হাত দিয়ে সেই পানির কোষ করে নিয়ে শূন্যে ছুঁড়ে মারছে। হাতের কাছে থাকা পদ্ম ফুলগুলো তুলে নিচ্ছে, একটা ফুল কানে গুজে দিয়েছে আর বাকিগুলো দিয়ে চুড়ির মতো বানিয়ে হাতে পড়েছে। শুভ্রবের দিকে তাকিয়ে প্রশ্ন করে বলে, আমার কেমন লাগছে বলুন তো? খুব সুন্দর, যেন কোনো ফুটন্ত পদ্ম ফুল পদ্মবতী। হৃদিতা শুভ্রবের কথায় খিলখিলিয়ে হেসে ওঠে আর শুভ্রব সেই খিলখিল করে হাসা মায়াবী মুখপানে নেশাভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মুহূর্তটা যেন এখানেই থেমে যাক, সে আর তার পদ্মাবতী হারিয়ে যাক কোনো এক স্বর্গীয় রাজ্যে। ঘন কালো মেঘ সরিয়ে আকাশে বিকেলে সোনালি সূর্য উঁকে দিচ্ছে। লাল টকটকে সূর্য তার লাল কমলা আভা ছড়িয়ে দিয়েছে আকাশ জুড়ে। অস্ত যাওয়ার বেলা তার, পাখিরা তাদের আপন নীড়ে ফিরে যাচ্ছে। বৃষ্টি থেমে যাওয়ার পর মুহূর্তটা যেন নৈসর্গিক লাগছে। এ সময় এই মুহূর্ত, এই স্থান ছেড়ে যেতে ইচ্ছে করছে না। সময়টা কি পারে না এখানেই থেমে যেতে, জীবনের প্রতিকূলতাগুলো থেকে অনেক দূরে কোথাও হারিয়ে যেতে? হৃদিতা একদানে এসব ভাবছিল, তখনই শুভ্রব ডেকে ওঠে, এই যে ম্যাডাম, এখানেই থেকে যাওয়ার প্ল্যান নাকি? বাড়ি ফিরতে হবে না? হুম, ইচ্ছে করছে না। সময়টাকে থামিয়ে দিন তো। সময় তো প্রবাহমান, সে তার মতোই চলবে। তাকে বাধার মতো সাধ্য কি বা আমার আছে? সাধ্য থাকলে কি থামিয়ে দিতেন? সাধ্য থাকলে সময়কে নিজের মতো করে চালাতাম, হারিয়ে যেতাম সময়ের অন্তরালে। দেখুন আশপাশটা কত নৈসর্গিক লাগছে, কি সুন্দর স্নিগ্ধ এক মায়াময় রূপ। তার চেয়েও মায়াময় তুমি। শুভ্রব মুগ্ধ চোখে চেয়ে আছে হৃদিতার পানে। পদ্মাবতীর পদ্মরূপে মুগ্ধ সে। শুভ্রবের ধ্যান ভাঙিয়ে হৃদিতা হাত নাড়িয়ে ডেকে ওঠে, কি হলো? কোথায় হারিয়ে গেলেন? এই যে। হৃদিতার চুরির শব্দে শুভ্রবের ধ্যান ভাঙে। কি হলো? কোথায় হারালেন? এক অপূর্ব মায়াবিনীর সৌন্দর্যের মাঝে। আমি এই ফুলগুলো নিই। নাও, তুমি চাইলে পুরো পদ্মবিল সহ তুলে নিয়ে যেতে পারো। আবার আমায় নিয়ে মজা করছেন? ইস, এভাবে ভ্রু কুঁচকাবে না তো, খুব কিউট লাগে তোমাকে, প্রেমে পড়ে চাই তো। কি বলেন? বললাম চলো বাড়ি ফিরি। তার আগে আমার ছবি তুলে দিন তো সুন্দর করে কয়েকটা। আমাকে দিয়ে ড্রাইভারি করালে, নৌকা চালালে, এখন ফটোগ্রাফার আমি। তা কামলা হিসেবে কেমন সার্ভিস পেলে রিভিউ দিও তো। কেন, কামলা সার্ভিস নামে কোনো হেল্পিং সেন্টার খুলবেন নাকি? আইডিয়াটা মন্দ না, কি বলো? তুমি হবে সেই কোম্পানির ম্যানেজার। খুব বাজে। শুভ্রব হাসতে থাকে। হৃদিতার অনেকগুলো ছবি তুলে নেয় সে। অবশ্য এই কাজই সে এতক্ষণ যাবৎ খুব কৌশলে করছিল। হৃদিতা নিজ থেকে বলায় এমন ভাব করছে যেন হৃদিতা বলা মাত্রই সে তুলেছে, আগে কিছুই করেনি। চলুন এবার যাওয়া যাক। তারা নৌকা থেকে নেমে হাঁটতে হাঁটতে গাড়ির দিকে আসছিল। গোধূলি বেলার মিষ্টি আলোতে হৃদিতাকে খুব মিষ্টি লাগছে। তার ঠোঁটের তিলটা চকচক করছে, যা শুভ্রবকে বেসামাল করে তুলছে। নিষিদ্ধ ইচ্ছেগুলো বারবার কাবু করছে। লম্বা চুলে খুব সুন্দর করে বেনুনি গেঁথে হৃদিতা তা পদ্মলতা দিয়ে সাজিয়েছে। দেখে মনে হচ্ছে সদ্য ফোটা পদ্ম। শুভ্রব এই রূপের প্রেমে পড়তে হাজারবার রাজি। এতে বিসর্জন হয় হোক, তবুও সে এই প্রেমের সুরায় আসক্ত হতে চায়। শুভ্রব খুব কৌশলে হৃদিতার এই মোহময়ী সৌন্দর্য বন্দী করে নেয় তার ক্যামেরায়। হৃদিতা আর শুভ্রব গাড়িতে ওঠে। হৃদিতার মনটা বেশ ফুরফুরে, তার সমস্ত ক্লান্তি গ্লানি অবসাদ যেন বৃষ্টির মতো ঝরে যেয়ে মনে এক শান্ত প্রশান্তি এনে দিয়েছে। এই মুহূর্তগুলো সে খুব উপভোগ করেছে। শুভ্রবের সঙ্গ তার বেশ ভালো লাগছে, মনে একরাশ ভালো লাগা ছড়িয়ে দিয়েছে। এই সফর, এই যাত্রা যেন শেষ না হয়। হঠাৎ হৃদিতার ফোন বেজে ওঠে। ফোনের রিংটনে হৃদিতার ভাবনার ছেদ ঘটে। ফোনের দিকে তাকিয়ে দেখে আরাফ ফোন করেছে। হৃদিতা তো ভুলেই গিয়েছিল বাড়ির কথা। ফোন পেয়ে সব আনন্দ অনুভূতিগুলো টেনশন আর উৎকণ্ঠায় রূপ নিয়েছে। ফোন ধরো। বাড়ি থেকে ফোন করেছে, কি বলবো? বলো যে তুমি ভার্সিটিতে ছিলে, অ্যাসাইনমেন্ট ছিল, তাই লেট হয়েছে, আর সেখান থেকে সরাসরি পড়াতে গিয়েছো।
বাহ, বেশ ভালো কৌশল তো। সাদেই কি এত ইন্টেলিজেন্ট বলে? আসলেই তো মহা বুদ্ধিমান লোক। ফোন রিসিভ করে শুভ্রবের বলা কথা আওড়ানোর আগেই আরাফের উদ্বিগ্ন স্বর হৃদিতাকে চিন্তায় ফেলে দেয়। আপু কই তুই? আজকে অ্যাসাইনমেন্ট ছিল, তাই দেরি করে ছুটি হয়েছে। ওখান থেকে ডিরেক্ট পড়াতে চলে গিয়েছি। কিছুক্ষণের মধ্যেই ফিরবো। তুই ফিরিস না। কেন, কি হয়েছে আরাফ? বাবা ওই পাত্রপক্ষকে নিয়ে এসেছে, আজকেই তোর বিয়ে দিবে। বড় মামা এসে অনেক বুঝিয়েছে, ছোট মামার সাথে হাতাহাতি হয়েছে। মামার নানাকে এই বাড়িতে আসতে মানা করেছে, সবাই বুঝিয়েছে তবুও বুঝছে না। যারাদের কথাই সব করছে। তুই ভালো ইউনিভার্সিটিতে পড়ে শিক্ষিত, তাই তোর যোগ্যতা বিনিময় করে বাবা ওই লোকের সাথে তোর বিয়ে দিয়ে জমি উদ্ধার করবে। তোর ছবি দেখা মাত্রই রাজি হয়েছে, তাই বাবা আর যারা শর্ত দিয়েছে জমির বিনিময়ে তোকে বিয়ে দিবে। তুই বাসায় আসিস না আপু। কোথায় যাব আমি? আম্মু কই? আম্মুকে কি বাবা মেরেছে? আম্মু বলেছে সে খুন হয়ে যাক, তবুও যেন তোর জীবন নষ্ট হতে দিবে না। কাঁদো কাঁদো ধরা গলায় কথা বলছিল আরাফ। তুই মায়ের কাছে থাক, আমি আসছি বাসায়। না আসিস না তুই, চলে যা তুই কোথাও। বাবা রাগ হবে আর আম্মুর উপর অত্যাচার করবে। আমার যা হয় হোক, বাবা যদি এতে শান্তি পায় তো পাক না। তুই মায়ের কাছে থাক। আমি বাসা থেকে বের হয়ে এসেছি। ওটা কি বাসা? আমি যাব না বাসায়, তুইও যাবি না। আরাফ ফোন কেটে দেয়। হৃদিতা ফোন রেখে সিটে গা এড়িয়ে দেয়। তার এই মুহূর্তে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। শুভ্রব চুপচাপ সব শুনছিল, কিছু বলছিল না। রাগে তার চোখ লাল টকটকে হয়ে আছে, হাতের রগ ফুলে আছে। হৃদিতা তার মায়ের কথা, তার নিজের কথা, এত এত লড়াই সবকিছু যেন গ্রাস করে তাকে। সে ভেঙে পড়ে। আমি নিজেকে শেষ করে দিব, এতেই সব শান্ত হবে। শেষ করে দেব আমি। হৃদিতা গাড়ি থেকে নামতে যেতেই শুভ্রব হাত ধরে নেয়। চুপচাপ সিটে বসো। এত ভীতু কেন তুমি? লড়াই করতে পারো না? তোমার সম্পূর্ণ অধিকার আছে মত প্রকাশ করার। তুমি বলে দিবে তুমি রাজি না। আমার কথা কেউ শুনবে না। আলবাত শুনবে। সমস্যার সম্মুখীন হতে শেখো, প্রতিবাদ করতে শেখো। কেউ তোমার হয়ে লড়াই লড়ে দেবে না, তোমাকে লড়তে হবে। আমি পারবো না। আজ আমি সত্যিই পারবো না। লড়াই করতে করতে আমি এই পর্যন্ত এসেছি, আর শক্তি নেই আমার। আমার জন্য আমার মাকে খুন হতে দেখতে পারবো না আমি। আর এই আগুনেও ঝাঁপ দিতে পারবো না আমি। ঠিক আছে, চলো তাহলে। শুভ্রব খুব জোরে গাড়ি চালাতে থাকে। প্রায় ঘন্টা খানিকের মধ্যে হৃদিতাদের বাসার সামনে এসে গাড়ি থামায়। নামো। হৃদিতা শুভ্রবের মুখের দিকে তাকিয়ে থম হয়ে থাকে। শুভ্রব কি পারবে না ওকে সাহায্য করতে? কি হলো, কাঁদছো কেন? যাও, দুর্বলরা কাঁদে, তুমি দুর্বল নাও। নিজের মায়ের জন্য হলেও প্রতিবাদ করো। ভেতরে যাও। হৃদিতা আশা করছিল শুভ্রব হয়তো একটু হেল্প করবে, কিন্তু শুভ্রব তো তাকে একলা ছেড়ে দিচ্ছে। হৃদিতা গাড়ি থেকে নেমে তীব্র অভিমান নিয়ে বাড়ির গেটে পা বাড়ায়। শুভ্রব কাউকে ফোন করে গাড়ি নিয়ে চলে যায়। হৃদিতা মর্মাহত হয়ে ভাবতে থাকে, শুভ্রব কেন এই ঝামেলা পোহাবে? তার কি দায়? কিছুই না। সত্যিই তো নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। যা হওয়ার হবে, তবুও হৃদিতা মাথা নত করবে না। লাগলে ও বাড়ি ছেড়ে চলে যাবে, তবুও নিজের সাথে সে আপোষ করবে না। হাজারো উৎকণ্ঠা নিয়ে হৃদিতা সিঁড়ি বেয়ে উঠে 3 তলার বাম পাশের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়ায়। ভয়তে তার হাত পা কাঁপছে। নিজেকে সংযত করে দরজায় বেল বাজায়। হৃদিতার জেঠি দরজা খুলে। কে রে, কোথায় ছিলি? সারাদিন ঠিঙ্গিপনা করে রাত বাজে 8:30, এখন ফেরার সময় হলো? তোর মা তোকে এই শিক্ষা দিয়েছে? দেখতে হবে না, মায়ের বাড়ির বংশের ধারা তো। আমাদের মেয়েরা তো বাইরেই যায় না, যদিও বা যায় সন্ধ্যার আগে বাসায় আসে। এই মেয়েকে দেখো, কি শিক্ষার ছিঁড়ি। ভেতরের ঘর থেকে হৃদিতার বাবা বের হয়ে আসে। কোথায় ছিলে? বাবা, রিন্তিমা, হৃদিতাকে বিয়ের জন্য সাজাও। হৃদিতার জেঠি আবার বলে ওঠে। ওর মা কেঁদে কেটে মরে যাক, তবুও দরজা খুলবি না। আল্লাতে বাঁচে না। মেয়ে বিয়ে দেবে না, ঘরের খুঁটি দেবে? এমন মা জীবনে দেখিনি যে মেয়ের ভালো চায় না। জানিয়ে যা। কথাটা শুনেই হৃদিতার আত্মা কেঁপে ওঠে।
হৃদিতার সবাইকে ভয় লাগতে শুরু করে। কেমন অচেনা লাগছে সব। হৃদিতার বুঝতে বাকি নেই যে বাসায় তার না থাকায় বিশাল বড় ঝড় বয়ে গেছে তার মায়ের ওপর দিয়ে। হৃদিতা যেই মনোবলে ঢুকেছিল সব দুমড়ে মুচড়ে গেছে। তার যেন শক্তি সাহস ফুরিয়ে গেছে। তার কোনো অনুভূতি কাজ করছে না। তার গলা যেন কেউ টেনে ধরে রেখেছে, কথা বলতে পারছে না। রিন্তি হৃদিতাকে ঘরে নিয়ে যায়। রিদিতা, তুই কেন এলি বাড়ি? আর কিছুক্ষণ দেরি করে আসতি তাহলে তো তারা চলে যেত, বিয়েটাও ভেঙে যেত। কাকিকে কাকা অনেক মেরেছে এই লোকজনের সামনে, খুব বাজে ভাবে। আর একটু হলে মরেই যেত। তবুও কাকি চেষ্টা করেছে বিয়েটা যেন না হয়। আরাব সহ্য করতে না পেরে কাকাকে ধাক্কা মেরেছে, আর কাকা আরাবকে বাড়ি থেকে বের করে দেয়। তোর মামারা এসেছিল, কাকাকে অনেক বুঝিয়েছে। তো ছোট মামা তো কাকার গায়ে হাত তুলেছে। জ্যাঠা তাদের অপমান করে বের করে দেয়। কাকা জ্যাঠাদের কথায় নিজের মেয়ের এত বড় সর্বনাশ করতে পারলো? ওই লোকের তো বউ ছিল। তোর জন্য আমার খুব খারাপ লাগছে রে। আমার বাবা মা নেই, তাই জ্যাঠাকেই কিছু বলতেও পারছি না, থাকি তো তোদের ঘাড়েই। টিউশনিতে ছিলাম। রিন্তি আপু, আমি কি করব? মা কোথায়? মায়ের কাছে যাব? কাকিকে ঘরে আটকে রেখেছে, কাকি অজ্ঞান হয়ে আছে। তোর বিয়ের পর কাকিকে ছেড়ে দেবে কাকা। কিরে, তোদের হলো? এই মেয়ে, তুই কাঁদছিস কেন? কত বড় ঘরে বিয়ে হবে। আরে বাপের জন্য ছেলে মেয়েরা কত কি করে, তুই বিয়ে করতে পারবি না? আমি তৈরি করছি। এই রিন্তি, তুই যা দেখ রান্না কত দূর, পোলাওটা দেখ যা। হৃদিতাকে জোর করে শাড়ি পরিয়ে নিয়ে যায় বসার ঘরে। পাত্রকে দেখে হৃদিতার কান্না পেয়ে যায়। এমন একজনের সাথে বিয়ে দিচ্ছে তাকে, এটাকে বিয়ে বলে না, এটাকে দেনা পাওনা বলে। হৃদিতার বদলে জমি। লোকটা হৃদিতার দিকে তাকিয়ে বিদঘুটে বিশ্রী হাসি দেয়। হৃদিতার গা ঘিন ঘিন করে ওঠে। পাশ থেকে হৃদিতার জেঠা বলে ওঠে, কাজী বিয়ে পড়াও জলদি। কাজী বিয়ে পড়াতে যাবে তখনই একদল পুলিশ ঢুকে হৃদিতাদের বাসায়। পুলিশ? পুলিশকে ডাকলো? আমি শুভ্রবকে দেখে হৃদিতা সহ সবাই চমকে যায়। হৃদিতা তো ভেবেছিল শুভ্রব চলে গেছে। শুভ্রবকে দেখে পাশ থেকে হৃদিতার জেঠা বলে ওঠে, তুমি কে? আর পুলিশ কেন? পুলিশ কারণ একটি মাঝবয়সী লোকের সাথে আপনারা এই মেয়েটির বিয়ে দিচ্ছেন জোর জবরদস্তি করে, মানসিকভাবে অত্যাচার করছেন। সর্বোপরি এই যে লোক, এ লোক তো একটা ক্রিমিনাল, ইয়াবা ব্যবসায়ী। এ লোককে পুলিশ খুঁজছে, আর আমি একজন সুনাগরিক হিসেবে চোর ধরিয়ে দিচ্ছি। ফাজলামো হচ্ছে। না ফাজলামো না, যা ঘটছে সত্যি ঘটছে। আমার মনে হয় এই ছেলেটি তোমার মেয়ের প্রেমিক। ছি ছি ছি, যেমন মত তেমন মেয়ে। এই মেয়েকে বিষ দিয়ে মেরে ফেলা উচিত। প্রেমিক কিনা সে তো পরের বিষয় আন্টি। আপনি কিন্তু একটা ভুল করে বসলেন। এখন আপনাকে অ্যাটেম্প টু মার্ডার কেসের আসামি করা হলো। আমাদের কাছে খবর আছে এই লোক ও তার পরিবার 2 নম্বর ব্যবসায় জড়িত। এই, ওদের ধরো, গাড়িতে তোলো। এই ছেলে, তুমি কি পেয়েছো? তামাশা করছো? তামাশা আপনারা করছেন। এই মেয়েটিকে জেনে বুঝে এমন একটি লোকের সাথে বিয়ে দিচ্ছেন। আপনার মেয়ের ভবিষ্যৎটা একবার চিন্তা করলেন না? মেয়েদের বিয়ে হবে স্বাভাবিক, ভালো খারাপে কি? আপনি রীতিতার বাবা না হলে এতক্ষণে দেখিয়ে দিতাম কি ভালো আর কি খারাপ। নিজের মেয়ের প্রতি আপনার এতটুকু দয়া নেই, তাকে জোর করে এমন একটা লোকের সাথে বিয়ে দিচ্ছেন। এখানে অমতে কিচ্ছু হচ্ছে না। তাই নাকি? রীতিতা, তুমি কি এ বিয়েতে রাজি? না, আমি রাজি নই। ছি ছি, কি কথা ফুটেছে! এ কেমন মেয়ে, বাপকে এভাবে ছোট করছে, বাপের বিরুদ্ধে কথা বলছে। হৃদিতার বাবা রাগে হৃদিতাকে চর মারে। এজন্যই বলেছিলাম মেয়েকে পড়ানোর দরকার নেই, বাপের পিঠেই ছুরি মারে। হৃদিতা এবার আর চুপ করে থাকতে পারে না। সমস্ত রাগ ক্ষোভ অভিমান যেন এবার প্রকাশ হতে চাইছে। কিসের বাবা তুমি? আজ পর্যন্ত বাবা হওয়ার কোনো দায়িত্ব পালন করেছো তুমি? আমাকে সব সময় তুমি অবহেলা করেছো, একদিনও ভালোবেসে আমার ডাকোনি তুমি। বাবার স্নেহ কি জিনিস আমি বলতেই পারি না। আমার বাবা যদি না থাকতো তা না হয় আমি মানতাম, কিন্তু তুমি তো থেকেও নেই। আর আজ তুমি তো আমাকে নিয়ে খেলতে বসেছিলে আমার জীবনে বিনিময়ে জমি পাবে বলে। তোমার পৈতৃক জমি, তুমি জেঠাদের কথায় নিজের মেয়ের ক্ষতি করতে দুবার ভাবনি বাবা? কেন বাবা, কেন? কেন আমার উপর তোমার এত বিতৃষ্ণা বলতে পারো?
আচ্ছা জ্যাঠা, আজ যদি আমার জায়গায় সোমা আপু থাকতো, আপনি কি পারতেন এই একই কাজ করতে? আমার আর আমার মায়ের উপর এত কিসের রাগ আপনাদের? আপনারা সবাই অপরাধী। বাবা জ্যাঠা তো পর, কিন্তু তুমি তো আমার আপন। একবারও মনে হলো না তোমার আমার কথা? হ্যাঁ, এতই যখন মেয়ে অপছন্দ, তাহলে জন্মের সময় মেরে কেন ফেলোনি? রিদিতার কথায় সবাই চুপ হয়ে যায়। রিদিতার বাবা মাথা নত করে দাঁড়িয়ে থাকে। শুনুন, নুরুল আমিন হক নিজের মেয়ের সাথে এত বড় অন্যায় যে করতে যাচ্ছিলেন, একবার ভেবে দেখছেন যে পরবর্তীতে মেয়েটির কি হবে? আপনার বাবার সম্পত্তি উদ্ধার করতে মেয়েকে বলি দিচ্ছিলেন। যার সাথে বিয়ে দিচ্ছেন সে তো আপনার বয়সী, তার উপর বিবাহিত। এই লোকের আরও কিছু বাজে রেকর্ড আছে। কেউ জেনে শুনে মেয়ের এত বড় ক্ষতি করে? নিজের স্ত্রী সন্তানের চেয়ে আপনার ভাই বোনের কথা বড় হলো? এত অন্ধ আপনি? হিতাহিত জ্ঞান নেই? আপনাকে অ্যারেস্ট করা উচিত। আমাদের টানছেন কেন? আমরা কিছু বলিনি। ওর মেয়ে ও বিয়ে দিতে চেয়েছে, ওর বউকে মারধর করে আটকে রেখেছে। আমরা কিছু করিনি। সেটা আমাদের ওদের ব্যক্তিগত ব্যাপার। ও জমির লোভ করেছে, আমরা নই। এই চলো, আমরা চলো যাই। আমরা তো মানাই করেছিলাম। দেখলেন তো নুরুল আমিন হক, আপনি বিপদে পড়লে আপনার সন্তানরাই আপনাকে বাঁচাবে, এরা নয়। তাদের কথায় কত বড় ভুল করতে যাচ্ছিলেন। আমাকে যদি শুভ্রব না বলতো, আমি তো বিশ্বাসই করতাম না যে বাবা কোনো মেয়ের এত বড় ক্ষতি চায়। আর এই লোক তো দাগী আসামি। আমরা তো একে তালাশ করছিলাম। শুভ্রম সমস্ত খবর দেয়। আপনার মেয়ের জীবন বাঁচিয়েছে এই ছেলে। এই, তোমরা এদের নিয়ে চলো। রিদিতার বাবা লজ্জায় মাথা নুইয়ে রাখে। সে নিজের ভুলগুলো বুঝতে পারে। নিজের অহমিকা, অহংকার, গর্ব যেন মাটিতে মিশে গেছে। তার কোনো মুখই যে আর রইল না। কি বলবে সে, তার বলার মতো কিছুই নেই। অহংকারের বর্ষবর্তী হয়ে স্ত্রী কন্যার উপর জুলুম করেছে। তার এই পাপ কি মার্জনা হবে? রিদিতার বাবা এবার রিদিতার মাথায় হাত রাখে। মারে, আমাকে ক্ষমা করে দে মা। আমি আসলে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মনকে এমনভাবে বিষিয়ে দিয়েছে যে আমি তোদের সহ্য করতে পারছিলাম না। হিদায়ত জ্ঞান হারিয়ে গিয়েছিল। বাবাকে ক্ষমা করবি না? রিদিতার বাবা পরম স্নেহে মেয়েকে বুকে আগলে নেয়। রিদিতা ছোট্ট বাচ্চাটির ন্যায় বাবার বুকে মুখ গুজে কাঁদতে থাকে। সবাই চলে যায় রিদিতাদের বাড়ি থেকে। আরাফ, যাও ভেতরে যাও। বাবা, মা ও বোনের সাথে থাকো। ভাইয়া আপনাকে ধন্যবাদ আমার বোনকে বাঁচানোর জন্য। ধন্যবাদ পরে হবে। যাও, ফ্যামিলির সাথে থাকো। আমি আসছি। আরাফকে ওর বাবা কাছে ডাকে। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি আর তোদের সাথে জুলুম করব না। মামার ঘরের দরজা খুলে দাও। রিদিতা দৌড়ে যেয়ে দরজা খুলে দেয়। যে দেখে ওর মা মেঝেতে পড়ে আছে। মা, ও মা, মা। রিদিতা জলের ঝাপটা দিতেই ওর মা চোখ খুলে মেয়েকে দেখে বুকে জড়িয়ে কাঁদতে থাকে। মা, কিছু হয়নি, সব ঠিক হয়ে গেছে। আমার ক্ষতি হয়নি। আয়, তোদের নিয়ে আমি চলে যাব। অনেক হয়েছে, আর না, ব্যাগ গুছিয়ে নে। তোমরা চলে গেলে আমি কাঁদে নিয়ে থাকবো। তোমরাই যে আমার সব। আমি আমার ভুল বুঝতে পারছি। ক্ষমা করো আমায়। রিদিতার মা ঘটনার আকস্মিকতায় বাকরুদ্ধ। তার মাথায় কিছু কাজ করছে না। সে রিদিতার বাবার এই পরিবর্তনে আশ্চর্য। এক মুহূর্তে এত পরিবর্তন, এত অহংকারী মানুষ আজ এত নম্র। বড় ঝড় পেরিয়ে এখন সব শান্ত নিশ্চিন্ত। রিদিতা তো ধরেই নিয়েছিল এই বিয়ে হয়ে গেলে সে আত্মহনন করবে। কিন্তু কথায় আছে, আল্লাহ যদি রাখে তাহলে মারে কে। সুপ্রভের উছিলায় আল্লাহ রিদিতাকে রক্ষা করেছে। শুক্রিয়ায় রিদিতার মাথা নুইয়ে আসে সৃষ্টিকর্তার প্রতি। সুব্রভকে সে মনে মনে অনেক ধন্যবাদ দিতে থাকে। আজকাল কে করে কারো জন্য এত কিছু? এই মানুষটাকে রিদিতা যত দেখে তত অবাক হয়। রিদিতা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে সেই মুহূর্তগুলো ভাবতে থাকে। সুব্রভকে নিয়ে সে ভাবতে থাকে। রিদিতার মন জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। রিদিতার অনুভূতির অন্তরালের অনুভূতি জুড়ে শুধু একজনই, সে হলো সুব্রভ। সুব্রভের কথা ভাবতে ভাবতে একটা প্রশান্তিময় ঘুম ঘুমিয়ে যায়। আজ সকালটা একদম নতুন।
আজ যেন প্রাণহীন বাড়িটা প্রাণ ফিরে পেয়েছে। এতদিনের সকল মন খারাপ এবার ইস্তফা নিয়েছে। সব কেমন নতুন লাগছে। এত আনন্দ, এত ভালো লাগা আগে কখনো অনুভব করেনি হৃদিতা। সকালে সোনালি সূর্য তার মিষ্টি আলো ছড়িয়ে দিয়েছে। আধারের পালা এবার ঘুষল। ফজরের নামাজ পড়ে হৃদিতা ছাদে দাঁড়িয়েছিল। ভোরের আলো আস্তে আস্তে দিনের জানান দিচ্ছে। নতুন এক দিন, নতুন এক স্বপ্ন। হৃদিতা কিছুক্ষণ গাছে পানি দিয়ে গাছের সঙ্গে খোশ গল্প করে। তার সকল কথা, মন কেমনের কথা, অন্ধকার রাতের কথা, ভালো লাগার কথা, ভালোবাসার কথা। হৃদিতা কোথাও একটা পড়েছিল যেখানে বলা ছিল গাছ মানুষের অস্তিত্ব অনুভব করতে পারে, মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে। গাছ মানুষের মধ্যকার নেগেটিভ এনার্জি নিয়ে মানুষকে পজিটিভ এনার্জি দেয়। হৃদিতারও তাই মনে হয়। তাই যখন তার জীবনে যা ঘটে সে গাছেদের সাথে কথা বলে সে একটা পজিটিভ স্পৃহা পায়। ছাদে কিছুক্ষণ সময় কাটিয়ে হৃদিতা নিচে আসে ভার্সিটির জন্য তৈরি হতে। হৃদিতা আজ একটা আকাশি ও সাদা রঙের মিশ্রণে সালোয়ার কামিজ পরে। লম্বা ঘন সিল্কি চুলগুলো ছেড়ে দেয়। বিলের মতো টলমল বড় বড় চোখে কাজল দেয়। ঠোঁটে হালকা করে লিপস্টিক দেয়। দু হাতে মুঠো ভর্তি কাচের চুড়ি পরে। তার কপালে ছোট কালো টিপ দেয়। এই সাজে তাকে অপূর্ব সুন্দর লাগছে। তার শ্যামা রূপ যেন ফুটে উঠেছে। কি নান্দনিক তার শ্যামা রূপ। হৃদিতার বাবা হৃদিতাকে ডাকতে আসে। মা, খেতে আসো। হৃদিতা যেন বিস্ময়ের চরম পর্যায়ে। সে তো এতটাও আশা করেনি। তার চোখ টলমল করে ওঠে বাবার স্নেহময় ডাকে। এতদিন কেন ডাকেনি বাবা এই নামে এত আদর মাখা কণ্ঠে? কি হলো, তুমি না ভার্সিটি যাবে? চলো, বাবা আজকে তোমাকে দিয়ে আসবে ভার্সিটি। তোমার বান্ধবীদের সাথে পরিচয় করাবে না আমাকে, তোমার শিক্ষকদের সাথে। তুমি আমার সাথে ভার্সিটিতে যাবে? কেন, অসুবিধা আছে বাবা গেলে? না, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে নিয়ে যাব। তাহলে আসো, নাস্তা করে নাও, দেরি হয়ে যাবে মা। হুম। হৃদিতার চোখ দিয়ে অনবরত পানি ঝরতে থাকে। দীর্ঘ 20 বছর সে বাবার আদর, ভালোবাসা, স্নেহ থেকে বঞ্চিত ছিল কিছু মানুষজনের কারণে। আজ এতটুকুতে মেয়েটার মন থেকে কত বড় পাথর যে নেমে গেছে। তার বাবার সাথে তার প্রথম স্কুল, প্রথম কলেজের দিন, এসবের কোনো স্মৃতি নেই। কিন্তু আজ তার বাবার সাথে সে ভার্সিটি যাবে। হৃদিতা আজ অনেক খুশি। কি রে, খাবি না? আয় জলদি। মা, বাবা সত্যি পরিবর্তন হয়ে গেছে। বাবা আজ আমার সঙ্গে ভার্সিটিতে যাবে বললো, আমাকে কত আদর করলো জানো? আরাপের কাছে সব শুনেছি। আল্লাহ চাইলে এক মুহূর্তে সব পরিবর্তন করে দিতে পারে। কঠিন থেকে কঠিন পাথর গলিয়ে দিতে পারে। মানুষ পরিবর্তনশীল। আয় জলদি, দেরি হয়ে যাবে। সবাই মিলে একসাথে সকালের নাস্তা করে আজ কোনো মন খারাপ নেই, শুধু আনন্দ। নাস্তা শেষ হতেই হৃদিতা তার বাবাকে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। বাবা মেয়ে গল্প করতে করতে আসে। দোকান থেকে চিপস এটা ওটা কিনে দেয়। ছোটবেলায় অনেক কিছুই মিস করে গেছে, তাই যতটুকু পারছে পুষিয়ে নিচ্ছে নুরুল আমিন হক। ভার্সিটির ক্যাম্পাসে কার্জন হলের সামনে মিথিলা আর অথই অপেক্ষা করছিল হৃদিতার। হৃদিতাকে আসতে দেখে ডাক হাঁকলো। রিদিতা, আমরা এইদিকে, তুই এইদিকে আয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা ও মিথিলা আর ও অথই, আরেকজন আছে রাহা, ও আসেনি। কেমন আছো মা তোমরা? জি আঙ্কেল, ভালো। আপনি ভালো আছেন? অথই ও মিথিলা একসাথে বিস্ময় নিয়ে। রিদিমা, এই এই নাও, রিক্সা ভাড়া রাখো আর সাথে কিছু টাকা রাখাও, প্রয়োজনে খরচ করো। বাবা আসি, মন দিয়ে পড়াশোনা করো, তুমি আমার গর্ব মা। বাবা আসি তাহলে। হৃদিতার বাবা চলে যায়। এই রিদি, আঙ্কেল এত পরিবর্তন কি করে হলো? অনেক কাহিনী ঘটে গেছে দোস্ত। কি কাহিনী? বাবা হঠাৎ করে আমার বিয়ে ঠিক করে এক বিবাহিত মাঝবয়সী লোকের সাথে। কি? কারণ হলো বাবাদের পৈতৃক জমি দাদু সেটা বিক্রি করেছিল ওই লোকেদের কাছে। এখন বাবারাও ওই জমি ফেরত চায়, কারণ ওই জমি অনেক দামি। তাই আমার জ্যাঠারা বাবাকে বুদ্ধি দেয় আমার বিয়ের। আমি শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার যোগ্যতা বেশি তাদের মতে। তাই তারা বাবাকে এটা বোঝায় যে এমন মেয়েকে বিয়ে দিলে ওরা জমি মেয়ের নামে লিখে দিবে, যেটা আগেই সব ঠিক করে রেখেছিল। বাবা তো জানিসই, বাপ ভাই মা পরায়ণ, তারা যা বোঝায় তাই সই।
ঠিক ভুল বিচারই করে না। সারা জীবন তো এমনটাই চলে আসছে। বাবাও জমির লোভে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে রাজি হয়ে যায়। ছেলেপক্ষ আসে বাড়িতে, প্রায় বিয়ে হয়েই যাচ্ছিল। মাকে আটকে রাখা হয়েছিল, আরাফকে বের করে দিয়েছিল, কত কাহিনী হলো। যদি ঠিক সময় শুভ্র ভাই পুলিশ না পাঠাতো তাহলে হয়তো আমি শেষ হয়ে যেতাম। উনি বাঁচিয়েছেন আমায়। আর বাবাও তার ভুল বুঝতে পেরেছে পুলিশ আঙ্কেলের শাসনে। তার আত্মগ্লানি হয়তো তাকে পরিবর্তন করেছে। আজ আমি খুব খুশি, খুব। আর আজ আর কোনো কষ্ট নেই আমার। আমার জন্য আজকের দিনটা সম্পূর্ণ নতুন। কি বলিস রিদু? এত কিছু ঘটে গেছে? টাইমলি পুলিশ গিয়েছে, নয়তো কি হতো? আমার তো শুনেই হাত পা কাঁপছে। আঙ্কেল যে এত পরিবর্তন হয়েছে দেখে ভালো লাগলো। তুই সব সময় খুশি থাক। একটা জিনিস আজকে খেয়াল করেছিস মিথু? কি? আজকে ঋতুকে খুব সুন্দর লাগছে। আমি ছেলে হলে প্রপোজ করে দিতাম। হ্যাঁ, খুব মিষ্টি লাগছে। তাই সাজকে তার জন্য? তার জন্য মানে আমি কি সাজতে পারি না? না পারিস, তবে আজকের ব্যাপারটা আলাদা। মোটেও না। আজকে আমার মন ভালো তাই সেজেছি। তোর সবসময় 2 লাইন বেশি বুঝিস। আমরা কি বুঝেছি, তুই কি বুঝলি? আমরা তো এটাই মিন করলাম যে তুই খুশিতে সেজেছিস। তো তুই যা বুঝালি আমরা তো তা বুঝাইনি, তাই না? অসভ্য কোথাকার। তখনই ওদের দিকে ইমতিয়াজ আসে। দেখতে ফর্সা, লম্বা, আকর্ষণীয় চেহারা, চোখে চশমা। চশমাটা যেন আরও সুদর্শন করে তুলেছে। মাথায় ঝাঁকড়া চুল, এক কথায় নায়ক উত্তম কুমার। আরে লেডি বাহিনী আজ রাস্তা অবরোধ করে দাঁড়িয়েছে, কিছু কিছু ঘটেছে নাকি? আপনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি ভাইয়া, তাই না অথই? হ্যাঁ মানে ওই ওই আর কি। তা ফুলমালা কই? এই যে নিন। রিদিতা আর মিথিলাও মিলে ইমতিয়াজের কানে ফুল গুজে দেয়। তোমরা তো অত্যন্ত দুষ্টু রমণী। আমাকে এমন সম্বন্ধনা না দিলেই পারতা। ইজ্জতের ফালুদা বানাই দিলা। ভাইয়া, এগুলো অথইয়ের প্রিয় ফুল। আপনার উচিত এগুলো যত্ন সহকারে আগলে রাখা। অবশ্যই, প্রিয়তমার প্রিয় ফুল শিরোধার্য। এবার পথ ছাড়ুন সুন্দরী রমণীরা। জি, জরুরি। ইমতিয়াজ যেতেই অথৈকে ঘিরে ধরে মিথিলা ও রিদিতা। চোখে চোখে এত কথা, মুখে কেন বলো না? মন নিয়ে খেলা করো, এ কি ছলনা? খুব তো প্রেম চলছে আমাদের সামনে, ঢং করিস কেন? হ্যাঁ, মোটেও না, কয়েকদিন হলো। আর ওনাকে দেখলে আমার লজ্জা করে। মন তো চেয়েছিল শুভ্রম ভাই না হোক, তার বন্ধুই সই। আহারে বেচারি। তবে ইমতিয়াজ ভাইও কিন্তু কিউটের ডিব্বা। শুভ্রম ভাই তো কিউটের কোম্পানি। অন্যের জিনিসে নজর দাও কেন নিজের বাগান রেখে, লুচ্চু মেয়ে? তুমি রাখো কেন? কাহিনী কি? কাহিনী হলো সে আমার ক্রাশকে নিয়ে এমন মন্তব্য শুনলে কলিজা খান খান হয়ে যায়। তিনজনেই হাসাহাসি করতে থাকে তাদের নিজেদের কথায়। শুভ্র ও তার বন্ধুরা মিলে টিএসসিতে আড্ডা দিচ্ছিল। গিটার হাতে তুমুল সুরে গলা ছেড়ে গান গাইছে তারা। পুরো টিএসসি তাদের সুরে মম করছে। ছোট বড় সবাই পাশে দাঁড়িয়ে উপভোগ করছে। সবার নজর একজনের উপরে, তা হলো শুভ্র। তরুণী, কিশোরী, যুবতী কারো চোখ এড়াচ্ছে না তাকে। আর শুভ্র চরম বিরক্ত। তার দিকে কেউ এভাবে তাকালে তার ভীষণ রাগ হয়। চকলেট রঙের শার্ট, অফ হোয়াইট ডেনিম প্যান্ট, চকলেট কালার বেল্টের ঘড়ি, বাদামি কালো সিল্কি চুল কপালে পড়ে আছে। দেখতে একদম চকলেট বয় লাগছে। মেয়েরা কি না তাকিয়ে পারে এমন রূপবান পুরুষের দিকে? রিদিতা, মিথিলা, অথই তাদের মতো দুষ্টুমি হাসাহাসি করতে করতে টিএসসির দিকে আসছিল। উদ্দেশ্য চা খাওয়া। চায়ের দোকানগুলোর সামনে চা নিয়ে বসতেই দেখতে পায় পাশের স্টলটাতে শুভ্র ও তার সাঙ্গপাঙ্গকে দেখে রিদিতার চোখ জোড়া খুব সাবধানে শুভ্রকে খুঁজছে। রিদিতা এদিক সেদিক দেখছে। রিদিতার সামনে তাকাতেই থতমত খেয়ে যায়। শুভ্র তার ঘন পল্লব ঘেরা স্নিগ্ধ চোখে আগে থেকেই তাকিয়ে আছে রিদিতার দিকে। চোখ দিয়ে যেন সেই রিদিতাকে গিলছে। চোখে চোখ পড়তে রিদিতা লজ্জায় পড়ে যায়। চোখ মুখ খিচে অন্যদিকে ঘুরে যায়। এই দৃশ্যে শুভ্রবের ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে ওঠে। আরে বাহ, এ তো দেখি মেঘনা জয়তের জল। বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঝোয়াটা চা আর ভার্সিটির হার্ট থ্রব, এর চেয়ে ভালো আর কিছু হয়ই না। ভাবি কি আমাদের ভাইয়ের টানে এখানে চলে এসেছেন নাকি? রোহান কথাটা রিদিতার দিকে তাকিয়ে বলে। এক্সকিউজ মি,
আরে তেজস্বিনী, তোমাকে না তো, আমরা তো আমাদের অথই ভাবিকে বলছিলাম ইমতিয়াজের টানে চলে এসেছে, কি প্রেম তাদের। ইদানিং সাদাব ভাইয়াকে দেখছি না, উনি কোথায়? কিরা দোস্ত, জামাই সামনে থাকতে দেওয়ারের কথা কেন জিগায়? আরাফাত শুভ্রবের কানের কাছে ফিসফিসিয়ে বলে, চুপ শালা, হঠাৎ সাদাফের খোঁজ কেন? কোনো দরকার? না, এমনি ওনাকে দেখছি না তো তাই। সাদাফুর বাবার বিজনেসের কাজে চট্টগ্রাম। ক্লাস না করে এখানে কেন? আজ ক্লাস করতে ভালো লাগছিল না। আজকে আমি অনেক খুশি, তাই আজকে নো ক্লাস, আজকে শুধু ঘুরি। তা এত খুশির কারণ? ইটস সিক্রেট। ও, আরাফ মুখ ফুলিয়ে এমন ভাব যেন রিদিতা তাকে কারণ না বলায় সে কষ্টে কষ্টিত। তখনই একটা মেয়ে আসে যে শুভ্রবের খোঁজ করছিল। দেখতে বেশ সুন্দরী, এক কথায় 100 জন মেয়ের মধ্যে যদি সে থাকে তাহলে সবার আগে নজর যাবে ওই মেয়ের দিকে। মেয়েটির নাম সম্ভবত নীলা। মেয়েটির ডাকে সবাই তার দিকে তাকায়। ইয়েস, Actually, I need to talk with you. ইউ ক্যান সে হিয়ার। অ্যাকচুয়ালি আমার কিছু নোট দরকার, স্যার বলে যে তোমার থেকে নিয়ে নিতে। নীলা, তোমার নোটস দরকার তো আমাকে বলতে দিয়ে দিতাম, এত কষ্ট করে শুভ্রবকে খোঁজার কি দরকার ছিল? নীলা, তুমি আরাফাতের কাছ থেকে নিয়ে নিতে পারো, ওর কাছেই আমার নোটস। যদি বুঝতে প্রবলেম হয় আমি কিভাবে যোগাযোগ করব? তোমার ফেসবুক আইডিটা দাও তো। অ্যাকচুয়ালি আমার ফেসবুক আইডিটা ডিসেবল করা, তুমি আমায় পাবে না। আরাফাত উইল হেল্প ইউ। ডাহা মিথ্যে কথা। রিদিতা ভ্রুকুসকে শুভ্রবের দিকে তাকিয়ে মনে মনে মেয়েটি এক প্রকার মন খারাপ করে স্থান ত্যাগ করে, কারণ শুভ্রব তাকে পাত্তাই দিচ্ছিল না। আহারে বেচারি, নোটসের নামে যে স্বপ্ন দেখছিল তা হলো না। আমার কাছে চাইতো নোটস কেন, জান দিয়ে দিতাম। আর রিয়া তোকে জুতা পেটা করতো। ভাইয়া একটা গান শোনান, এই বৃষ্টির আর চায়ের সাথে গান না থাকলে জমছে না। সুন্দরী রমণীদের আদেশ শিরোধার্য। শুভ্রব গিটারের তারে আঙুল ছোঁয়া মাত্রই নরম এক মিষ্টি এক সুর ভেসে উঠল, যা রিদিতার মনের কোণে যে লাগলো। গিটার হাতে শুভ্রবকে অসম্ভব রকম আকর্ষণীয় লাগছে। এ ছেলে যাই করে, যেটাই করে, সেটা এত সুন্দর হয়ে ওঠে কেন? কি জাদু জানে সে? এমন মোহনীয় কেন তার গিটারের সুর? গিটারের প্রতি টিউনে রিদিতার মন যেন আন্দোলিত হচ্ছিল, এক অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। ফোনের নোটিফিকেশন আওয়াজে রিদিতার হুঁশ ফিরে ফোনটা বের করতেই একটা মেসেজ পায়। মেসেজটা এমন ছিল, শ্যামাবতী, এই আকাশী সাদা রঙের মিশ্রণে তোমাকে অপূর্ব লাগছে। কেন জানি চোখ সরছে না। তোমার এই ভয়ঙ্কর সুন্দর রূপ যে আমার সর্বনাশ ডাকলো। কেন এইভাবে এসে আমার দহন বাড়িয়ে দাও তুমি? ইচ্ছে করে কেন ভুল করে ফেলি? ওই কাজল কালো বিলের মতো টলমলে চোখ যে আমাকে তোমার প্রতি প্রতিনিয়ত দুর্বল থেকে দুর্বল করে দিচ্ছে। এত স্নিগ্ধতা মায়া কেন তোমার ওই চোখে? তোমার কানে গুজে রাখা শুভ্র জবাটায় সব মিলে তোমাকে কোনো মেঘ রাজ্য থেকে নেমে আসা মেঘকন্যার মতো লাগছে। এই রূপ শুধু আমার জন্য, এতে শুধু আমার অধিকার, শুধু আমার, বুঝলে? রিদিতা ফোনটা রেখে দেয় আর শুভ্রবের দিকে তাকায়। রিদিতার চাহনিতে শুভ্রব উসখুস করতে থাকে। রিদিতার মনে একটু সন্দেহ হতে থাকে, তবুও তার এই সন্দেহ ভাঙাতে ইচ্ছে করছে না, ঘাটাতে ইচ্ছে করছে না। থাকুক কিছু সন্দেহ, মন্দ লাগছে না তো। যখন সময় হবে তখন ঠিক ধরা দেবে। যেমন চলছে চলুক, কিছু অব্যক্ত অনুভূতি। আষাঢ়িয়া মেঘগুলো ভেসে বেড়াচ্ছে আকাশ জুড়ে। চারদিকে মেঘলা বাতাস, কিছু ঝিঝি পোকার ডাক ও শোনা যাচ্ছে। রাতের বেলায় মেঘলা আকাশ তার কালো ঘন রূপ যেন ফেপে উঠেছে। হালকা বজ্রপাতও হচ্ছে থেকে থেকে। কালো ঘন মেঘ যেন হৃদিতার ঘন লম্বা দীঘল কেশরাশি। হালকা মৃদু বাতাসে যেন হৃদিতার সুগন্ধির ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। বজ্রপাতের শব্দে হৃদিতার চুরির শব্দ বাজছে। আকাশের ওই চাঁদে যেন হৃদিতার মুখ ভেসে উঠছে। চারপাশটা হৃদিতাময় লাগছে শুভ্রবের। ছাদের রেলিংয়ের উপর পা ঝুলিয়ে আকাশ পানে চেয়ে হৃদিতার কথা ভাবছে একই সে। হৃদিতার নান্দনিক শ্যামা রূপ তার মনের মণিকোঠায় ভেসে উঠছে। তার এই মুহূর্তে হৃদিতাকে খুব দেখতে ইচ্ছে করছে তাকে উষ্ণ আলিঙ্গন করতে নিজ বাহু ডোরে। হৃদিতা কি বুঝতে পারে শুভ্রবের ভালোবাসা, তার অনুভূতি? মিস তেজস্বিনী, এভাবে যে আমাকে পড়াচ্ছ তার শাস্তি তো তোমায় পেতে হবে। আমি যে আর পারছি না তোমায় ছাড়া থাকতে। কি হয় আমার ভালোবাসাটা একটু বুঝলে? তোমাকে খুব মিস করছি।
আর এদিকে সুপ্রভের ফোন কন্টিনিউয়াসলি বেজেই চলেছে। সাদাব বারবার ফোন করছে, 10 বারের মাথায় ফোন তো নেয়। শালা, ফোন কি জাদুঘরে জমা রাখার জন্য কিনছিস? কতবার করে ফোন দিতেছি তোকে, আমাকে টেনশন নিয়ে মজা নাও। আচ্ছা আমি আসছি তাহলে। সাদাব 10 মিনিটের মধ্যে এসে হাজির হয়, এসেই সোজা ছাদে চলে যায়। ছাদে বসে বসে চন্দ্রবিলাস করছো প্রেমিকার স্মরণে, আর বন্ধুর কোনো খোঁজ নাই? বাহ। তুই কখন এলি? এই তো আজকেই। আকাশে মগ্ন হয়ে কাকে এত ভাবছিস? আমার চন্দ্রবতীকে। দোস্ত, আমি মিথিলাকে আমার মনের কথা জানিয়ে দেব। আর পারছি না রে। চট্টগ্রাম যে এমন কোনোদিন নেই যে আমি ওকে মিস করিনি। মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না। কিন্তু সেদিন যাকে দেখলাম সেটা যদি ওর... তুই একটা আবুল। মানে? সেদিন যাকে দেখেছিলি সেটা ওর বড় ভাই ছিল। সত্যি? হুম। সোর্স কি? হৃদিতা। দোস্ত আয় তোকে জড়িয়ে ধরি। যশোর, আমার এই সব কিছু আমার বউয়ের। এখন আমি পর, তা কবে ভাবি আমাদের অফিসিয়াল ভাবি হবে? ভেরি সুন। চল। কোথায়? হৃদিতাদের বাসার সামনে। এত রাতে তুই কি পাগল হইছস বেটা? লাজ লজ্জা তো রাখ। শুভ্র গানের সুরে বলে ওঠে, প্রেয়সীর প্রেমে আমার বন্ধু তো পীর ফকির হয়ে যাচ্ছে। প্রায় 2 ঘন্টা যাবৎ শুভ্রব এবং সাদাব দাঁড়িয়ে আছে হৃদিতার বাসার সামনে। কত যে মশার কামড় খেয়েছে তার ইয়ত্তা নেই। শুভ্রব আপন মনে তাকিয়ে আছে হৃদিতার রুমের বারান্দার দিকে। খোলা বারান্দায় বাগান বিলাস ফুলের ডালপালাগুলো ছড়িয়ে আছে। শুভ্রব বোঝার চেষ্টা করছে হৃদিতা ঘুমিয়ে গেছে নাকি এখনো জেগে। কিরে, পর্যবেক্ষণ শেষ হলো তোর? এরপর তো মামা তোর প্রেম পাহাড় দিতে গিয়ে ডেঙ্গু ম্যালেরিয়া আক্রান্ত হব। তারপর ব্রেকিং নিউজ বের হবে, বন্ধুর প্রেম পাহারা দিতে গিয়ে এক যুবক ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ। আমার মিথিলার কথা ভাব, বেচারি বিয়ের আগে বিধবা হয়ে আমার ভবিষ্যৎ প্রজন্ম বাবা হারা হবে। ভাবতে পারছিস? তোর বাজে কথা থামা। দোস্ত এক কাজ কর, মই নিয়ে উঠে পড়। মই কই পাবো? সাদাফে তো টেনশন কি কে আবার, পাশে থাকা এই মইটা নিয়ে উঠে পড়। তোর তো বেশ বুদ্ধি আছে, আগে জানতাম না তো। ডোন্ট আন্ডারস্টেট মি, দ্য বুদ্ধি অফ সাদাব। সাদাব মইটা এনে হৃদিতার বারান্দা বরাবর বাঁধে। শুভ্র পাশের গোলাপ গাছটা থেকে একটা গোলাপ তুলে নেয়, তারপর মই বেয়ে হৃদিতার বারান্দায় গিয়ে ওঠে। হৃদিতার বারান্দার দরজাটা ভিড়ানো ছিল। শুভ্র হালকা ধাক্কা দিতেই খুলে যায়। বেশ সাবধানে শুভ্র ঘরের ভিতরে ঢুকে ঘুমন্ত হৃদিতাকে দেখতে পায়। চাঁদের আলো এসে পড়েছে হৃদিতার মুখে। ঘুমন্ত হৃদিতাকে মায়াবী লাগছে। লম্বা চুলগুলো বিছানা ছাড়িয়ে আছে। সারা ঘর হৃদিতার চুলের সুন্দর ঘ্রাণই যেন মম করছে। আসলেই করছে নাকি শুভ্রবীরই মনে হচ্ছে। শুভ্র খুব সন্তর্পণে হৃদিতার কাছে যেয়ে বসে। নিষ্পলক চোখে ঘুমন্ত হৃদিতাকে দেখে যাচ্ছে। শুভ্রবীর সেই চোখে যেন শুধু প্রেম, মায়া, ভালোবাসার কথা বলছে। হালকা বাতাসে হৃদিতার চুলগুলো মুখে এসে পড়ছে। খুব যত্ন করে তা সরিয়ে দিচ্ছে। শুভ্রবের খুব ইচ্ছে করছে এই মায়াবী আদুরে বদনে উষ্ণ পরশ এঁকে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও যে উপায় নেই। হৃদিতার মাথার কাছে গোলাপ ফুলটা রাখে আর টেবিল থেকে একটা চিরকুট নিয়ে কিছু একটা লিখিয়ে ফুল দিয়ে আটকে রাখে হৃদিতার মাথার কাছে। তখনই সাদাব মেসেজ করে, একেবারে ফুলসজ্জা সেরে আসবি নাকি? আয় এবার বাকি দেখা পড়ে দেখিস। মশার কামড় খেতে খেতে শহীদ হয়ে যাচ্ছি। শুভ্র মুচকি হেসে আবারও হৃদিতার পানে চায়। তার যেতে ইচ্ছে করছে না, ইচ্ছে করছে এভাবেই চেয়ে থাকতে সারা জীবন, কিন্তু সাদাফের বিরক্তিতে বাধ্য হয়ে নেমে আসতে হলো। আজ কি থেকে যাওয়ার প্ল্যান করেছিলি নাকি? ওই মায়াবী রাজকন্যাকে রেখে আসতে ইচ্ছে করছিল না দোস্ত। ওর ঘুমন্ত মায়াবী মুখটি বেশ আদুরে। উফ, আমি আর পারছি না। প্রপোজ করে দে। শুভ্রব তার ভালোবাসার কথা তার ভালোবাসার মানুষকে স্পেশাল ভাবে বলবে, কিন্তু খুব তাড়াতাড়ি বলবে। সকালে ঘুম থেকে উঠে হৃদিতা ওর ওড়না খুঁজতে যেয়ে পাশ ফিরে দেখে একটা গোলাপ আর একটা চিঠি রাখা। হৃদিতা খুব আশ্চর্য হয়। ঘুমোতে যাওয়ার আগে তো এই চিঠি আর এই ফুল ছিল না, কোত্থেকে এলো? কেউ কি ওর ঘরে এসেছিল? এটা ভাবতেই ভয়বুক কেঁপে ওঠে হৃদিতার। কে হতে পারে? বারান্দার দরজার দিকে লক্ষ্য করে দরজাটা খোলা। একটা উৎকণ্ঠা কাজ করে হৃদিতার। কোনো জিন বা ভূত নয় তো?
রিদিতা চিঠিটা খুলে দেখে। প্রিয় মায়া কুমারী, তোমাকে বড্ড মনে পড়ছিল, পারছিলাম না তোমাকে না দেখে থাকতে। তাই তো এক জাদু বলে তোমার কাছে চলে এলাম। তোমার ঘুমন্ত মায়াবী বদন যে ভয়ঙ্কর সুন্দর থাকে তুমি জানো, যা তোমার প্রেমিকের বুকে ব্যথা দেয়। আমি যে খান খান হয়ে যাচ্ছি, এ দহন, এ তৃষ্ণা, এই পিপাসা, এই তোমাকে কাছে পাওয়ার কামনা, তোমাকে ভালোবাসার বাসনা, এগুলো কি পূর্ণ হবে? এত আতুরে কেন তুমি? তুমি কিন্তু অপরাধের উপর অপরাধ করেই যাচ্ছ। এর শাস্তি তোমায় পেতে হবে। ইতি, তোমার প্রেমে পাগল এক অভাগা পুরুষ। রিদিতা চিঠিটা পড়ে বেডসাইড টেবিলে রেখে দেয় আর ফুলটির সুবাস নেয়। বারান্দায় যেয়ে একটা তাজা নিঃশ্বাস নেয়। আচ্ছা, রিদিতা যা ভাবছে তা কি সত্যি, নাকি এইসব তার ভ্রান্ত ধারণা? কিন্তু এত কিছু তার ভাবতে ইচ্ছে করছে না। এই মুহূর্তে খুব সুখ সুখ অনুভব হচ্ছে। রান্নাঘরে যেয়ে কফি বানিয়ে ছাদে চলে যায়। ছাদের দোলনাটায় বসে মেঘবিলাস করতে করতে আর কিছু ভাবনা ভাবতে ভাবতে কফি উপভোগ করতে থাকে। চিঠি প্রেরক যে শুভ্রব তার রিদিতা কয়েকদিন আগেই জানতে পেরেছে। আরাফ ওর নোটস নিয়ে আসে রিদিতার কাছে। একটা প্রবলেম ও বুঝতে পারছিল না, তাই নোটসটা আনে। নোটসের লেখাগুলো দেখিয়ে রিদিতা চমকে যায়। অবিকল চিঠির লেখাগুলোর মতো একই রকম লেখা, যে লেখাটার ছবি তুলে নেয় আর আরাফকে কোনো রকম বুঝিয়ে পাঠিয়ে দেয়। তারপর রুমের দরজা বন্ধ করে চিঠিগুলো বের করে প্রত্যেকটা লেখা মেলাতে থাকে। নিশ্চিত হওয়ার পর রিদিতা বেশ কিছুক্ষণ বিস্ময় নিয়ে চিঠিগুলোর দিকে তাকিয়েছিল। তার যেন বিশ্বাসই হচ্ছিল না, সব কেমন অলিক কল্পনা মনে হচ্ছিল। কিন্তু সে নিশ্চিত এই চিঠি প্রেরক আর কেউ না, এটা শুভ্রব। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। মসজিদে মসজিদে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। শুভ্রব ওয়াশরুমে শাওয়ার নিয়ে আসে। বিন্দু বিন্দু পানি জমে আছে গায়ের সাথে। ভেজা শরীরের লোমগুলো খুব সন্তর্পণে লেপ্টে আছে শরীরে। ভেজা চুলগুলো কপালে পড়ে আছে নিরলসভাবে। চোখ জোড়া শান্ত স্নিগ্ধ। ফর্সা শরীরে ফর্সা ভাবটা যেন আরো ফুটে উঠেছে। আকর্ষণীয় লাগছে খুব। সুব্রব মাথা মুছতে মুছতে ক্লোজেটের দিকে যায়। ক্লোজেট খুলে একটা কালো রঙের কাবলির স্যুট বের করে গায়ে আহরণ করে। একটা কালো ব্ল্যাক বেল্টের রোলেক্স ঘড়ি হাতে পড়ে। গায়ে আতর ছিটিয়ে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে থাকে। কালো পাঞ্জাবি তার শুভ্র সাদা শরীরে বেশ মানিয়েছে। বলতে গেলে মনে হচ্ছে এই রংটা শুধু তার জন্যই হয়তো সৃষ্টি। তার সুদর্শন রূপ যেন আরও খিলে উঠেছে। চুলগুলো হাত দিয়ে পেছনের দিকে ঠেলে ঘড়িতে সময় দেখে জায়নামাজটা নিয়ে বেরিয়ে পড়ে মসজিদের উদ্দেশ্যে। পথিমধ্যে সাদাফ, ইমতিয়াজ, রুহান, আরাফাতদের সাথে দেখা হয়ে যায়। যথারীতি খুতবা শুনে নামাজের জন্য কাতারে দাঁড়ায়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে। নামাজ শেষে মোনাজাতে শুভ্রব 2 হাত তুলে দোয়া করে। ইয়া রব, হে মহান রব্বুল আলামিন, মহান সৃষ্টিকর্তা, এই বিশ্ব জগতের মালিক মহান আল্লাহ, তুমি তো তোমার বান্দার মনের সকল কথা জানো। বান্দার মনের দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ। ইয়া আল্লাহ, আমি তো গুনাহগার বান্দা তোমার। তুমি তো আমার মহান সৃষ্টিকর্তা। আমি জানি না কি করে চাইতে হয়। তুমি তো আমার মনের সকল কথা জানো। হে আল্লাহ, তুমি রিদিতাকে আমার করে দাও। তুমি রিদিতাকে আমার জন্য হালাল করে দাও। আমি ওকে অনেক ভালোবাসি। তার মনে আমার জন্য ভালোবাসার সৃষ্টি করে দাও। তুমি রিদিতাকে আমার অমর সঙ্গী করে দাও। মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনাতে খুব সন্তর্পণে চোখের পানি ফেলে শুভ্রব। যে চাওয়ায় আছে পবিত্রতা, আকুল ফরিয়াদ ও এক পুরুষের নিষ্পাপ ভালোবাসা। নীরব দুপুর, চারিদিক ঝিম ধরে আছে। সূর্য প্রায় মাথার উপর তির্যক রোশনি ছড়াচ্ছে ধরণীতে। সারা সপ্তাহের ক্লান্ত ব্যস্ত মানুষজন নামাজ শেষে বাড়ি ফিরছে পরিবারের সাথে একান্তে সময় কাটাবে বলে। রিদিতা জোহরের নামাজ শেষ করে তসবিহ পাঠ শেষে মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে প্রার্থনা করে। হে আল্লাহ, তুমি তো সব জানো। আমার মন ভাঙনের কথা তুমি জানো। খুব কষ্ট পেয়েছিলাম, মাঝে মাঝে ভাবলে কষ্ট পাই এখনো। আমি জানি না কি ঠিক কি ভুল, কিন্তু আমি যা ভাবছি তা কতটুকু সত্যি আমি জানি না। কিন্তু ওনার চোখে আমি এক অদ্ভুত ভালোবাসা দেখতে পাই। এটা আমার ভুল ধারণা নাকি ঠিক আমি জানি না। আমি জানি তুমি আমার জন্য যা ঠিক করেছো তাই হবে। তুমি আমার সৃষ্টিকর্তা, আমি তোমার বান্দা। তুমি যা করবে আমার ভালোর জন্যই করবে। আমি সব তোমার হাতে ছেড়ে দিলাম। রিদিতাও চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দোয়া করে। দুজনের অনুভূতিগুলো মিলেমিশে একাকার। দুজনের প্রার্থনাতে দুজন বিদ্যমান। মহান আল্লাহর কি অপরূপ লীলা।
আজ দুপুরের মধ্যাহ্নের ভোজের আয়োজন হৃদিতাদের বাড়িতে করা হয়েছে। হৃদিতার মা খুব রিকোয়েস্ট করেছে আজ শুভ্রবকে তাদের সাথে মধ্যাহ্ন ভোজ করতে। শুভ্রব হৃদিতার মাকে খুব সম্মান করে। কেন জানি শুভ্রব হৃদিতার মায়ের কোনো কথা ফেলতে পারে না, তাই না চাইতেও সে রাজি হয়। অবশ্য আরও একটা কারণ আছে। হৃদিতার নামাজ শেষে বারান্দায় দাঁড়িয়েছিল, কলিং বেল বাজার শব্দে ছুটে যায়। দরজা খুলতেই হৃদিতা যেন বড়সড় ধাক্কা খায়। ধাক্কা না, বরং বড়সড় ক্রাশ খায় সে। হৃদিতার হার্টবিট যেন আগ্নেয়গিরির মতো লাফাতে থাকে। যে কোনো মুহূর্তে হৃদযন্ত্রের এমন কারবারে সেন্সলেস হয়ে যেতে পারে, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে শুভ্রব। হৃদিতা শুভ্রবকে দেখে রীতিমতো ক্রাশড। ইস, আজ যেন শুভ্রবের হ্যান্ডসামনেস উপচে পড়ছে। এই ছেলে এত সুন্দর কেন? নিশ্চয়ই আশেপাশের মেয়েরা তাকে দেখে বিগলিত। এত সুন্দর করে সেজে গুজিয়ে থাকতে কে বলে? বরং শুভ্রব যদি এলোমেলোভাবেও থাকে তখনও এটাই মনে হবে সব মেয়েদের ইমপ্রেস করার ধান্দা। কি হলো, ভেতরে ঢুকতে দেবে না? আসুন। ওভাবে কি দেখছিলে? আমি জানি আমি হ্যান্ডসাম, তাই বলে এইভাবে নজর দেবে? তোমার নজরে আমার কেমন শরম লাগছে। এইভাবে কেউ তাকায়? শুভ্রবের কথায় হৃদিতা একটু অস্বস্তি ফিল করে, আর একটু লজ্জা ও রাগ হয়। সে একটু তাকিয়েছে তো কি হয়েছে, যত সব ন্যাকামো। হৃদিতা মুখ ফুলিয়ে ওর মাকে ডাকে, মা, তোমার ছেলের স্যার এসেছে। বাবা এসেছো? বসো। এই যা, ওর জন্য শরবত নিয়ে আয়, গরম থেকে এসেছে। হৃদিতা ওর মায়ের কাজ কারবারে খুব আশ্চর্য হয় মাঝে মাঝে। শুভ্রবকে এমনভাবে তোষামত করছে যেন তার মেয়ে জামাই। তবে বিষয়টাতে শুভ্রব বেশ মজা পায়। হবু শাশুড়ির আদর ট্রেলারের যদি এমন হয়, পরে যে তার বহু খাতিরদারি হবে তা বলা বাহুল্য। এই নিন স্যার আপনার শরবত। দাঁড়িয়ে কেন, আসুন গ্রহণ করে শরবত পান করুন। শরবত যেহেতু তুমি বানিয়েছো তা দেখেই প্রশান্তি হচ্ছে। পান করলে তো মনে হচ্ছে কনফার্ম জান্নাতে চলে যাব। আপনি কি সবসময় সবকিছু নিয়ে মশকরা করতে থাকেন? না, তোমার প্রশংসা করলাম। আমার প্রশংসার ধরনটাই একটু ডিফারেন্ট। তাদের কথার মাঝেই হৃদিতার বাবা আসে। ভালো আছো বাবা? জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরাফ ঠিকমতো পড়াশোনা করছে তো? জি আঙ্কেল, ও তো বেশ ভালো স্টুডেন্ট, বৃত্তিও পেতে পারে। আমি অত্যন্ত দুঃখিত বাবা সেদিনের ব্যবহারের জন্য। আমায় তুমি ক্ষমা করো বাবা। জানি না তখন চোখে হয়তো কাঠের চশমা পড়েছিলাম। আস্থা খুলে গেছে। যাদের জন্য নিজে পরিবারকে অবহেলা করতাম, আজ তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। নুরুল আমিন হক আরেকটু থেমে বলে, আমি একটা জমি কিনেছিলাম। সেখানে আমার বড় ভাইয়ের বউ আমার ভাবিকে নমিনি দিয়েছিলাম, আর আমার বড় ভাইয়ের নামে দলিল করেছিলাম। তারা বলেছিল পরিবারের নামে না করতে। আমার পরিবারের প্রতি বিতৃষ্ণা ছিল, তাই তাদের চাল বুঝতে পারেনি। আর আজ আমার জমিকে তারা নিজের জমি বলে নিয়ে নিয়েছে। আজ আমি নিঃস্ব। আমার সারা জীবনের সঞ্চয় শেষ। কথাই আছে, অন্যের হক মারলে আল্লাহ তার হক মেরে দেন। আমি আমার মেয়ের হক নষ্ট করেছিলাম, তাকে কষ্ট দিয়েছিলাম। আজ তার শাস্তি আমি পেয়েছি। কিন্তু আমার পরিবার ভেসে যায়নি। হৃদিতা আর ওর মায়ের অবদানে টিকে আছে। আমি তো আমার সব হারালাম। এখন আমি হলাম লোভী। লোকমুখে শোনা যাচ্ছে নিজের মেয়ের সওদা করতে যাচ্ছিলাম জমির জন্য। আমি জালিম পিতা, আসলেই আমি জালিম। আমার শাস্তিও দরকার ছিল। আমি আমার মেয়ের পাশে ছিলাম না, অথচ মেয়ে আজ আমার পাশে। তার কষ্টের টিউশনির জমানো টাকা আমায় দিয়ে বলছে, বাবা তুমি এটা দিয়ে দোকানটা আবার শুরু করো। বাবা হিসেবে আমি ব্যর্থ, সন্তান হিসেবে আমার মেয়ে গর্ব। কি অন্ধনা ছিলাম আমি। সেদিন তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, না হলে আমার মেয়েকে যে মেরে ফেলছিলাম আমি। কথাগুলো বলতে বলতে নুরুল আমিন হক কেঁদে ফেলেন। হৃদিতা বাবাকে জড়িয়ে ধরে, বাবা যা হয়েছে ভুলে যাও না। কেউ কাউকে ঠকিয়ে পার পায় না, জ্যাঠারাও পাবে না। আমরা আছি তো তোমার পাশে। ও বাবা তুমি কাঁদবে না, তুমি কাঁদলে কষ্ট হয় আমার। নুরুল আমিন ও মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শুভ্রবেরও চোখে পানি চলে আসে। হয়েছে, চলো এবার, দুপুরের খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। ছেলেটা কখন এসেছে? আসো বাবা। হ্যাঁ, শুভ্র তুমি বসো। আরাফ কই? আমি এই তো এগুলো আনতে গিয়েছিলাম। আয়,
সবাই বসো টেবিলে। সবাই মিলে দুপুরের খাবার খেতে বসে। শুভ্রব আর হৃদিতার বাবা বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে, পড়ালেখার বিষয়ে, আরাফ হৃদিতার হায়ার স্টাডিজের বিষয়ে। আর হৃদিতা আর চোখে বারবার শুভ্রবকে দেখে যাচ্ছিল। সে খাবে কি, শুভ্রবকে দেখেই কুল পাচ্ছে না। শুভ্রব বিষয়টা উপভোগ করছে। আজ বিকেলটা একদম অন্যরকম। আকাশটা কেমন কমলা রং ধারণ করেছে। বৃষ্টির একটা সুগন্ধি ছড়িয়ে আছে। বৃষ্টি আসার আগ মুহূর্তে চারপাশে এই সুগন্ধিটা তার খুব পছন্দ। ছাদের ফুল গাছে ফুলগুলো কি টকবক করে ফুটে উঠেছে। কাঠগোলাপ গাছটা থেকে একটা মিষ্টি ঘ্রাণ ভেসে আসে। হৃদিতা ছাদের এক কোণে দাঁড়িয়েছিল। বিকেল হওয়াতে শাড়ি পরে ছাদে এসেছে। তার মন আজ বেশ ফুরফুরে, গুনগুন করে গান গাইছে। খুব জোরে হাওয়া বইছিল। হৃদিতা চোখ বন্ধ করে দু হাত বাড়িয়ে দেয় হাওয়াতে, পাখির ডানার মতো। হঠাৎ হৃদিতা তার পেটে কারো হাতের স্পর্শ অনুভব করে। কেউ তাকে আলিঙ্গনে বেঁধে রেখেছে। হৃদিতার চারপাশে একটা মিষ্টি ঘ্রাণ। ঘ্রাণটা তার চেনা, খুব চেনা। ঘ্রাণটা কেমন শুভ্রব শুভ্রব মনে হচ্ছে। হৃদিতা চোখ মেলে তাকাতেই দেখে কিছুই নেই। এটা কি সত্যি ছিল নাকি কল্পনা? শুভ্রব কি এসেছিল? হয়তো বা না। হৃদিতা নিজের কল্পনায় নিজেই লজ্জা পায়। ইস, কি সব ভাবছি আমি! কি হচ্ছে আমার? আমি কি প্রেমে পড়েছি? আমার অনুভূতির অন্তরালে যে বিন্দু বিন্দু অনুভূতির দানা বাঁধছে, তার নাম কি? কেন আমি তার প্রতি এত আকর্ষিত হচ্ছি? আমি কি তাকে ভালোবাসি? আমি কি তাকে ভালোবাসার যোগ্য? এই আপু, আরাফের ডাকে হৃদিতার চিন্তায় ভাটা পড়ে। হ্যাঁ বল। এসেছে না এসে গেছে? আয়, ভালোই হয়েছে তুই এসেছিস। তোর সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে ঋতু। হ্যাঁ বল। আয় আয় না, দোলনায় বসে শুনি। আচ্ছা রীতি, তুই ভালো বলতে পারবি আমার এই রোগের লক্ষণ। কি হয়েছে তোর? সিরিয়াস কিছু? কি হয়েছে তোর? জানি না, তবে কেমন জানি নিজেকে পাগল পাগল লাগে। কখনো কখনো অনেক আনন্দ হয়, তো কখনো মন খুব উদাস হয়। মনে হয় কাউকে আমি খুব মিস করছি। তার উপস্থিতি সবসময় টের পাই। মনে হয় সে সবসময় আমার সাথে আছে, আমাকে দেখে যাচ্ছে। ঘুমোতে গেলে স্বপ্নের মধ্যে দৌড়ে চলে আসছে। আমি নিজে নিজেই হাসি, আবার নিজে নিজেই কাঁদি, আবার নিজে নিজেই রাগ করি। এটা আমার কেন হচ্ছে? ওহে বালিকা, ইহা রাগ নহে, ইহা হলো প্রণয়ের প্রথম অনুভূতি। তুমি কারো প্রেমে হাবুডুবু খাচ্ছ। কে সে? নাম এখন বলবো না, আগে তো শিওর হই সে আমাকে ভালোবাসে কি না। আমাদের ভার্সিটির? সিনিয়র নাকি আমাদের ইয়ারের? সিনিয়র। এতদিনে আমাকে বলছিস, আগে বলিসনি কেন? আমি কি জানতাম আমি তার প্রেমে পড়ব? কঠিন সমস্যা, তাকে যে বলে দে, না হলে চিঠি লিখে জানিয়ে দে। এই তোর বুদ্ধিটা তো সেই, কিন্তু আমি মেয়ে হয়ে কিভাবে আগে বলি বল? আরে এখন কি আগের দিন আছে? ভালোবাসার কথা ছেলেরা আগে বলবে, এটা কোথায় লেখা আছে বলতো? তোর পছন্দ তুই বলে দিবি, তারপর ঠুস করে বিয়ে করে নিবি। তারপর বছর ঘুরতে বেবি, তোর বাচ্চা নিয়ে দুলোদুলি করার দায়িত্ব আমার। যা, নো টেনশনে থাক তুই। দুজনেই দুজনের কথায় হাসতে থাকে। দুজন মিলে নিজেদের মতো বিভিন্ন গল্প গুজব করতে থাকে। সন্ধ্যা হতেই মিথিলা চলে যায়। রাতের নিস্তব্ধ নিকোষ আধারে ছেয়ে আছে ধরণী। সারাদিনের ব্যস্ততাকে ভুলিয়ে এক পশলা আরাম নিয়ে আসে নিশীথ। ঘড়িতে রাত প্রায় 8টা। শুভ্রব তার রুমের বারান্দায় বসে রাতের এই আধারে তার মায়াবতীকে কল্পনাতে মগ্ন। এ রাতের কালো আধার ও তার মায়াবিনীর দীঘল কেশের ঘন আমাবস্যার মতো নান্দনিক। দাদু ভাই। শাবানা চৌধুরীর ডাকে শুভ্রবের ধ্যান ভাঙিয়ে। দাদিজান, তুমি কষ্ট করে উপরে এলে কেন আমাকে ডাকতে? তোমার কাছে চলে যেতাম। দাদু ভাইয়ের কি সে সময় আছে? এখন আমি তো পুরনো হয়ে গেছি। দাদিজান, তুমি আমার বউকে হিংসে করছো? সতীনকে হিংসে করব না, আমার দাদু ভাইকে আমার থেকে দূর করে দিচ্ছে। গার্লফ্রেন্ড, তুমি চিন্তা করো না, তুমি অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি। তার সাথে আমাদের দেখা করাও, বিয়ে শাদী ঠিক করি। সময় হলে বলবো। একটা প্রিপারেশন আছে না, আমার দাদু ভাইয়ের একমাত্র বউ বলে কথা, যেন তেন ভাবে ঘরে তুলবো নাকি? তবে নাম কি? আরশিফা হৃদিতা দ্য তেজস্বিনী। সে কি দাদু ভাই, খুব রাগী নাকি? আমার নাত বউ। আমার থেকে তো কমই। তোমার ভালোবাসা সফল হোক দাদু ভাই।
জানো তোমার দাদুও আমাকে খুব ভালোবাসতো, কত পাগলামি যে করেছে। কি করেছে? তোমাকে তুলে নিয়ে বিয়ে করেছে? তাহলে বলো, এক্ষুনি কেস করে আসি। আমার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে বিয়ে, এটা তো মানবো না। শুভ্রবের কথা শুনে দাদিজান হাসতে থাকে। সানায়া দরজার বাহিরে থেকে বলতে থাকে, দাদিজান, তুমি শুধু যে ভাইয়াকে আদর করছো এটা কিন্তু মানবো না। তুই তো সব আদর পাস, আমার দাদু ভাই তো তার বিরোহিনীর জন্য বনবাস করছে, তাকে তো মাঝে মাঝেই বাড়িতে পাওয়া যায়। ভাইয়া, তুমি ভাবিকে কবে দেখাবে? তাকে তো শুধু ছবিতেই দেখলাম। তোরা আমার বোর দিকে এইভাবে নজর দিচ্ছিস? তোদের সামনে আনা যাবে না, নজর লেগে যাবে। দেখছো দাদিজান কেমন করে? আসুক একবার বাড়িতে, খুব করে নালিশ করবো তোর নামে। মার কথা তো ভুলেই গেছে আমার ছেলে। সুচরিতা বেগমের কথায় দরজার দিকে তাকায় সবাই। হ্যাঁ রে বাবা, তুই যে রাত বিরাতে বাড়ি থেকে উদা হয়ে যাস, তোর জন্য কি আমার চিন্তা হয় না? কোথায় যাচ্ছিস, কি করছিস কিছু জানি না, আমাকে পর করে রেখেছিস। তুই কাউকে ভালোবাসিস, অথচ মাকে জানানোর প্রয়োজন বোধটুকু করলি না। আমি কি মেনে নেব না? কেন আমাকে অন্যের মাধ্যমে জানতে হবে? মা, তুমি ভুল বুঝছো, আমি কাউকে কিচ্ছু বলিনি, আর এখনো কিছুই হয়নি। মা, কি নাম? হৃদিতা। কতদিন হলো সম্পর্কের? সম্পর্ক হয়নি কোনো, আমি ভালোবাসি এতটুকু জানি, তার কথা জানি না। তুমি কি তার জন্য বাইরে বাইরে দিন কাটাও, বাড়ি ফেরো না? কি তার জন্যই? তাহলে থাকো কোথায়? ওর বাড়ির সামনের ফ্ল্যাটে। কেন, তোমার বাড়ি ঘর নেই? আছে, তবু ওকে এক দণ্ড না দেখে থাকতে পারি না, তাই ওর বাড়ির সামনে ফ্ল্যাট নিয়েছি, যেন ওর প্রতিটা মুহূর্ত আমি দেখতে পারি। খুব ভালোবাসো? হুম। কবে দেখা করাচ্ছ? আমার বৌমাকে আমি দেখবো কবে? এতক্ষণ সুচরিতা বেগম গম্ভীর হয়ে কথা বলছিল, তাই সবাই একটু ঘাবড়েছিল। তার শেষের কথায় যেন সবার স্বস্তি ফিরে। তুমি রাগ করোনি? সুচরিতা বেগম হাসি মুখে বলেন, না, আমার ছেলের চয়েসের উপর আমার ভরসা আছে। কাল তোমার বাবা আসছে ইউএস থেকে। বাবা আসছে? সানেয়া শুভ্রব একসাথে খুশি হয়ে বলল, কি মজা, বাবা আসবে। আমি বাবাকে খুব মিস করছিলাম। কাল বাবাকে এয়ারপোর্টে যেয়ে সারপ্রাইজ দেবো, কি বলিস পিচ্চু? সানায়াকে আদর করে এই নামে ডাকে শুভ্রব। রোমে বসে আসমা বেগম তসবি পড়ছিলেন, তখনই নুরুল আমিন হক রোমে আসে। তাকে খুব বিধ্বস্ত লাগছিল, কেমন একটা দেখাচ্ছিল। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? হৃদিতার মা, আমাকে ক্ষমা করো। আমি তোমার উপরে সারা জীবন অত্যাচার করে এসেছি। কখনো তোমাকে তোমার প্রাপ্য সম্মান প্রাপ্য অধিকার আমি দেইনি। এত বোঝা আমার তোমাদের উপর গড়া অন্যায়ের বোঝা। আমাকে তোমরা ক্ষমা করো, না হলে মরেও শান্তি পাবো না। আমার মেয়েটার জন্য কিছুই করতে পারিনি আমি। আরবের জন্য একটা অ্যাকাউন্ট করেছিলাম, ওখানে বেশ কিছু টাকা আছে। এই নাও যাবতীয় কাগজ, তোমাদের অসুবিধা হবে না। আর টুকটাক কিছু ছিল, সব কিছুর হিসেব আছে, প্রয়োজনে তোমরা খরচ করো। মেয়ের বিয়ের জন্য কিছুই করতে পারিনি আমি, যা আছে তাতে তোমরা নিজেদের মানিয়ে নিও। মানা না মানার কথা কেন আসছে? আর আপনি এসব বলছেন কেন? আপনার কি হয়েছে? এত হাঁপাচ্ছেন কেন? শরীর দিয়ে ঘাম ছুটছে। এই আরাপ, হৃদিতা। আমি ঠিক আছি আসমা, তুমি ভয় পেও না, তুমি থাকো আমার পাশে। কি অবস্থা আপনার? এমন করছেন কেন? ছেলে মেয়ে দুটো কোথায় গেছে? নুরুল আমিন হক শ্বাস নিতে পারছিল না, তার বুকে প্রচন্ড ব্যথা করছিল, চোখ মুখ উল্টে যাচ্ছিল। হৃদিতা বাসায় নেই, ও পড়াতে গিয়েছিল আরাফ কোচিংয়ে। আসমা বেগম ভয় পেয়ে যায়, কি করবে বুঝে উঠতে পারে না। আসমা, আমার ভাই বোন আমার সাথে চরম বেইমানি করেছে। আমি খুব কষ্ট পেয়েছি, আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে পানি দাও। হৃদিতার মা পানি আনতে যেয়ে হৃদিতাকে ফোন লাগায়, কিন্তু আফসোস হৃদিতা ফোন বাড়িতেই রেখে যায়। হৃদিতার মা উপায়ন্তর না পেয়ে মাথায় শুভ্রবের নাম আসতেই শুভ্রবকে ফোন করে। হ্যালো শুভ্রব বাবা, তুমি একটু আসতে পারবে? কিছু হয়েছে আন্টি? তোমার আঙ্কেল কেমন যেন করছে। ছেলে মেয়ে দুটো বাড়িতে নেই, কি করব বুঝে উঠতে পারছি না। ওদের নাম্বার থাকে কুমিল্লা, আস্তে আস্তে অনেক দেরি। বাবা তুমি একটু আসবে? আন্টি আপনি চিন্তা করবেন না, আমি আসছি।
হাসপাতালের করিডোরে বসে আছে আসমা বেগম। অসহায় হয়ে আইসিইউর দরজায় বসে আছে। আরাফ কোচিং থেকে এসে পড়েছে হসপিটালে। বেচারা ভয়ে উৎকণ্ঠায় চুপসে গেছে। হৃদিতা কোথা থেকে যেন ছুটে এসেছে। হৃদিতার মা হৃদিতাকে দেখে ছোট্ট বাচ্চার মতো কাঁদতে থাকে। হৃদিতার এই মুহূর্তে জ্ঞান শূন্য লাগছে নিজেকে। কি থেকে কি হয়ে গেল? সব তো ঠিকই ছিল। আইসিইউ থেকে ডাক্তার বের হয়ে আসে। ডাক্তারকে দেখে শুভ্রব এগিয়ে যায়। কি অবস্থা এখন? পেশেন্টের অবস্থা ভালো না, সে তার মেয়ের সাথে কথা বলতে চায়। তার মেয়ে কি আছে? আছি। কি হয়েছে বাবার? তোমার বাবা কথা বলবে। যাও মা, উনি আর বেশিক্ষণ বাঁচবে না। সরি। আছি। কি হয়েছে বাবার? কি বলছেন আপনি? বাবা তো সুস্থ ছিল। উনি খুব বড় আঘাত পেয়েছে, তা সামলে উঠতে পারেনি। সময় কম, তুমি ভিতরে যাও মা।